সেলিম, হোসেন তুমি এখানে? দেখতে এলাম তোমাদের অভিযান কেমন চলছে ভাই। শিকারি তো দেখতে মন্দ নয় রে বন্ধু। আরে রাজপ্রাসাদে নিয়ে যেলেই তো পারি। সেলিম, দ্বিতীয়বার এমন হিনক্তি করলে আমি বন্ধুত্বের মর্যাদা একেবারে ভুলে যেতে বাধ্য হব। ধীরে 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 বন্ধু, ধীরে। আমি তোমার ব্যাঘাত ঘটাতে চাই না বন্ধু, আমি তোমার ব্যাঘাত ঘটাতে চাই না। আমিও হোসেন খা, তুমি জেনে রেখো। আজ চলে গেলেও এই শিকারকে আমার রাজ বলেন না নিয়ে ছাড়ছি না, না নিয়ে ছাড়ছি না। হোসেন যা বলে গেল, যদি প্রাসাদে গিয়ে সব বলে দেয় ও? আরে কিছুই হবে না, এবার চলি সোনাবান। সেলিম, আজ আমি ওই রাজপ্রাসাদে চলে গেলেও আজ এই অভিশাপের কথা আমার চিরদিন মনে থাকবে। সেলিম, আমি এখন আসি সোনাবান, আমি এখন আসি। আবার তোমার সাথে আমার দেখা হবে, সেদিন হবে মনের একমাত্র কথা। তুমি ভালো থেকো, আমি আসি সোনাবান, আমি আসি। ওগো খোদা, আমি যে একটি পুরুষের কাছে আজ হার মেনে গেলাম। খোদা বলো খোদা, আমাদের এই ভালোবাসা যেন কোনোদিন ভেঙে না যায়। খোদা তুমি সাহস দিও, খোদা তুমি সাহস দিও। তুই মেয়ে খান মেয়ে আছিস আর সারা জঙ্গল মে তোকে বিশ্রায় পাচ্ছি না রে বেটে। কেন বাবজি? একে মাইজি, ওই তোর কণ্ঠে দেখতে পাচ্ছি আমি মুক্তার মালা। বাবুজি, বাবুজি জানো আমার এই কণ্ঠের মালা কে দিয়েছে? বাবুজি, কে দিয়েছে রে মাইজি? ওই উজির পুত্র সেলিম আমাকে দিয়েছে। বাবুজি না, এ কথা বলিস নে রে মাইজি, এ কথা বলিস নে। কারণ ওই সেলিম পুত্রের মালা কারা তুই এক্ষুনি ফিরে দেয়। আমরা হয়েছি এই সমাজের একটি অবহেলিত মানুষ, ওরা যে আমাকে মানুষ বলে গণ্য করে না। বাবুজি, এই মুক্তার মালায় হয়তো একদিন তোকে সর্বনাশ ডেকে আনবে রে মাইজি। না বাবুজি না, সেলিম খুব সরল, সে কোনোদিন আমার ক্ষতিটা চাবে না। বাবুজি হ্যালো লতিফ মন্ডল, জানো তুমি বাবুজি, জলদি আসো, তোমার অভিনয় এসেছে। এই হারটা যে আমার খুবই পছন্দ হয়েছে। বাবুজি এটা এটা যে আমি অতি যত্ন করে রেখে দেবো। বাবুজি ও তাহলে আমি বুঝে পেরেছি রে মাইজি, ওই উজির পুত্র তোকে একেবারে বশ মানিয়ে ফেলেছে। বাবুজি বুঝবে, বুঝবে রে বেটি, একদিন বুঝবে। ওরা হলো বিবেক বুদ্ধি একবারে হারিয়ে ফেলেছে। বাবুজি তবু আমি তাকে বলছি রে মাইজি, তোর এই পথ থেকে সরিয়ে আসতে বলেছি রে মাইজি। তোর ওই চাওয়া কোনো দিনই পাওয়ার না রে মাইজি, বাবুজি দিনই পাওয়ার নয়। কেন বাবুজি তুমি কথা বলছো? সে যে অনেক কথা রে মা, তুই এই মুহূর্তে ঘরে চলে যা, ওই সময় হলে আমি তোকে সব খুলে বলবো রে মা। ঠিক আছে বাবুজি, আমি তাই যাচ্ছি। কি আশ্চর্য, খোদা তাআলার নীলা বুঝা বড় যায়। আজ চার চির শত্রু, সেই শত্রুর সামনে আজ তার মেয়ের সাথে করছে প্যার। আমি কিছুই তো বুঝতে পারছি না।
এর শেষটা যে কোথায় হবে, যে কে যখন জানতে পারবে একে অকবা অপরের শত্রু, তখন তখন যে এই ভালোবাসা ভেঙে একেবারে চৌচির হয়ে যাবে, বিলীন হয়ে যাবে তার মানুষ সত্তা। কিন্তু আমি যে এখনো কিছু বলতে পারছি না। হে মেহেরবান খুদা, তুমি আমাকে সত্যি পথ দেখিয়ে দাও খুদা, তুমি আমাকে সত্যি পথ দেখিয়ে দাও খুদা, সত্যি পথ দেখিয়ে দাও। না, আর দেরি নয়। আজই ওই দলিলের কাছ থেকে, নবাব সাহেবের কাছ থেকে একখানা সই করে নেব। শুভ কাজে বিলম্ব হলে বিঘ্ন ঘটাই যে স্বাভাবিক। প্রহরী, বন্দি নবাবকে দরবারে হাজির করো। বলুন আমাকে এই দরবারে কি জন্য হাজির করা হলো? আপনাকে মুক্তি দিতে। আমাকে মুক্তি? হ্যাঁ, মুক্তি। তবে একটি মাত্র শর্তে। বলো কি সেই শর্তে? যদি তুমি এই দলিলে একখানা সই করে দাও, নইলে হবে আপনার মুক্তি, আর নইলে হবে আপনার তিলে তিলে শাস্তি। এইটা কিসের দলিল? আপনার বন্দি অবস্থায় এই মস্তটা শূন্য রাখা যায় না। তাই আমি মস্তদে বসে এই সারা রাজ্যটা পরিচালনা করতে চাই। অসম্ভব! আমার জীবন থাকতে একটু এই বেঈমানের হাতে আমি এই দলিল রাজ্য তুলে দিব না। তাহলে যে আপনাকে মরতে হবে। হাজার হাজার প্রাসাদের লোকের গ্রাস কেড়ে নিতে যদি আমাকে মরণ হয়, আমি হাসি মুখে মরব। তবেও আমি এই বেঈমানের হাতে আমার এই নিজের মস্তক আমি তুলে দিব না। এই নিজের প্রজাতিকে আমি ধ্বংসের মুখে তুলে দিতে পারি না। হুজুর, তাহলে শাস্তি হবে আপনার যে যোগ্য পুরস্কার। কোথায় সেনাপতি দৌলত খান? আমাকে কি জন্য স্মরণ করেছেন? এই রাজাকে এই মুহূর্তে চাপকে ওর পিঠের ছাপ তুমি তুলে নাও দৌলত খান।
শাস্তির জন্য তৈরি হয়ে নাও বাদশাহ। আমি কি বলবো রে শয়তান, আজ আমার হাত দুটি বাঁধা, নইলে এই হাত দিয়ে তুই আমাকে চাবুকের পর চাবুক মারতি, আমি তোর সেই হাত দুটি ভাঙিয়ে দিতাম। তার পূর্বেই তোকে আমি চাপকিয়ে পিঠের ছাল তুলে নেব। জল্লাদের পানে মায়াবত বলতে কিছুই নেই। এখন বল, এই দলিলে একখানা সই করবি কি না? এই সেকান্দার শাহ কোনদিন জবাব পেয়ে দ্বিতীয় তাই না। দৌলত খা, চালাও চাবো। করিস না রে যাবি লসার তল, শক্তির বড়াই করিস না রে যাবি লসার তল। শাস্তির জন্য তোর খোদার দরবারে আমাদের আরজি পৌঁছে গিয়েছে। তোরা শাস্তির জন্য প্রস্তুত হয়ে থাক, প্রস্তুত হয়ে থাক। পাগল কিনা বলে ছাগলের কিনা খায়। চালাও তোমার চাবুক। যতক্ষণ পর্যন্ত দলিল সই না করবে ততক্ষণ পর্যন্ত চালাও চাবুক।
প্রহরী, এক পাত্র পানি নিয়ে এসো। পানি খাবে, পানি খাবে। দে দে আমার কাছে। তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? পুরো একটু পানি পর্যন্ত আমাকে খেতে দিল না। আমি আর সহ্য করতে পারছি না। আমাকে ওরা একটু পানি খেতে দিল না। আপনি হুজুর, ওরা আপনাকে পানি খেতে না দিল আমি আপনার জন্য পানি এনেছি জাহাপনা। এই নিন, আপনি পানি পান করুন। এই নিন। তুমি আমার বিচার ক্ষেত্রে এলে কেন? আমি এসেছি শয়তানের কৈফিয়ত নিতে। বলুন আব্বা জাহান, কেন চাকরিদাতা প্রভুর গায়ে আপনার এমনি করে চাবুক মারছেন? আপনাদের কি হাতটা কেঁপে উঠলো না? পুত্র হয়ে তুমি পিতার কাছে কৈফিয়ত চাইছ? হ্যাঁ, আমি পুত্র হয়ে পিতার কাছে কৈফিয়ত চাচ্ছি। শুধু কৈফিয়ত নয়, একটি নিমুখ হারামের কাছে, এই নিমুখ হারামের কাছে আমি কৈফিয়ত চাবো। তুমি আমার বিরুদ্ধে আচরণ করলে আমি পুত্র বলেও তোমাকে আমি ক্ষমা করব না। আমি জানি আব্বি হুজুর, আমি যদি আপনার বিরুদ্ধে অস্ত্র ধরি তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন না, এটা আমার বেশ ভালোই জানা আছে। তবে এবার আমি বুঝতে পেরেছি, মসনদের লোভে, রাজ্যের লোভে নিজের চাকরিদাতা প্রভুর গায়ে আপনারা এমনি করে চাবুক পাচ্ছেন। তাই আপনারা মানুষ নয়, আপনারা শয়তান। আর এই সারা রাজ্যময় জ্বালিয়ে তুলেছেন একটি অশান্তির আগুন, আর এই সারা রাজ্যময় তুলেছেন অশান্তি। তবে আমি যাবার বেলায় আপনাদেরকে এই কথা বলে রাখি, আমি সেলিম জীবিত থাকতে আপনাদের মনের আশা কোনো দিন পূরণ হবে না। এই শয়তানের শাস্তি আপনাদের একদিন পেতেই হবে। আর এই শয়তানের বিরুদ্ধে আর আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমি কোনো দিন দ্বিধা করব না। আমি আপনাদের শাস্তি দেবই। চলুন জাহাপনা, চলুন। কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আমি তাকে এই রাজপ্রাসাদের বাহিরে নিয়ে যাব। কেন? মুক্তি পেয়ে এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাবে। না, আমি তোমাকে যেতে দেব না। আমিও তাকে নিয়ে যাব আপনি হুজুর। কারো সত্য হবে না জাহাপনাকে আমার হাত থেকে মুক্ত করে জাহাপনাকে আমার হাত থেকে ছুটিয়ে নেবে। আমি তোমাকে বাধা দেব। তাহলে আপনাকে আমার তরবার এই লাগাতে আপনার জীবন দিতে হবে। বেশ, তাহলে হয়ে যাক আপনার পরিচয়।
তোমার যুদ্ধের স্বাদ। দৌলত খা ওই বন্দীকে কারাকক্ষে নিক্ষেপ করো। চল জাহাপনার শৃঙ্খলা খুলে দে, নইলে আমার পিস্তলের গুলিতে তোর মাথাটাই হারাতে হবে। কে তুমি? বেঈমানের জম শেরালি, শৃঙ্খল খুলে দে বলছি। শেরালি, যাবার বেলায় তোমাদেরকে বলে যায় আমি যখন নেই মৃত্যুর হাত থেকে ভাবতে পেরেছি, তবে তখন তোদের কষ্ট দেহার পোষা হবে না রে। বসতে বসার পূর্বে আমি ফিরে এসে তোদের দুজনকে আমি হত্যা করব, হত্যা করব। আরো জেনে রাখো শয়তানের দল, তোমরা আমাকে বন্দী করে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলে। তা যখন হলো না, তাহলে আমার হাত থেকে তুমি কখনো রেহাই পাবে না। আমি আবার আসবো এই বেঈমানের বিচার করতে। তোমরা তখন আমার পায়ে ধরে ক্ষমা ছিল, ক্ষমা বিকে তোমরা পাবে না। তবে আবার বলে যাই, আমার শানিত তরবারের আঘাতে তোমাদেরকে হত্যা করে তাম দুনিয়াবাসীকে জানিয়ে দেবে বেঈমানের শাস্তি মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। তবে আমিও বলে যাচ্ছি পিতা, আপনারা যদি এখন এই পাপের পথ থেকে ফিরে না আসুন আর জাহাপনাকে সসম্মানে রাজ্যে না বসিয়ে দিন, তাহলে তাহলে আমি আপনাকে পুত্র বলে আপনাকে ক্ষমা করব না। ওই প্রভুর মান মর্যাদা রক্ষার্থে আপনাদেরকে হত্যা করেন আমি তাম দুনিয়াবাসীদেরকে জানিয়ে যাব এই ফিরোজ শাহ বেঈমান হতে পারে, কিন্তু নিমুখেরাম নয়, বেঈমান নয়, বেঈমান নয়, বেঈমান নয়। দৌলত খা নিজের সন্তানও আমাকে অপমান করে চলে গেল। বেশি বাড়াবাড়ি করলে দৌলত খা পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। তাই করা উচিত আলমপনা, তাই করা উচিত। হইলে ফিরোজ শাহ যে এখানে নেমে গেছে, আপনার ইজ্জত বাঁচানো মুশকিল হয়ে যাবে আলমপনা। হোসেন মহারাজ, এর অর্থ ফিরোজ সামান্য একটা ডাকাতের মেয়ের প্রেমে পড়ে তার হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলেছে। হুজুর হোসেন, তুমি কি এসব সত্য বলছো? হ্যাঁ, আমি বিন্দু মাত্র মিথ্যা বলি নেই হুজুর। তুমি কি স্বচক্ষে দেখেছো হোসেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছি পিতা, আমি স্বচক্ষে দেখেছি। প্রয়োজনে আজই তার প্রমাণ আমি দিতে পারবো পিতা। হোসেন, আর যদি প্রমাণ মিথ্যা হয় কঠোর শাস্তি দিলে পিতা আমি মাথা মেনে নিব মহারাজ। ব্যাস তাই হবে। চলো চলো দৌলত খা, এবার বিশ্রাম করে গিয়ে তারপর
তারপর এই হুসেনের সাথে ফিরোজকে অনুসরণ করতে হবে দৌলত খান। তাই চলো। এই তো শুরু হলো আমার হুসেনের বুদ্ধির খেলা। এবার উজির পুত্র ফিরোজ হবে বন্দী, আর ওই সুন্দরী হবে আমার। ওই সুন্দরী হবে আমার। তারপর ওই সুন্দরী রূপ লাবণ্য যৌবনকে আমি একেবারে পান করব, একেবারে পান করব। খালি টই টই করে গুইনা বেড়ায়। আমার পেটে খাওন নাই, পরনের কাপড় নাই। শুনেন দুরু আর এই দুনিয়ার বুকে বাইসে থাম না, ওই যাইরা গুলামের ভাতও খামো না, আমার নিজের জান আজকে দিয়া দেবো। ওই গুলাম আসুক, না না না, তারা গাছ কামড়। আই কিসে? ও এই কথা। এই যে হনু কামাই করো বলে আমি, আর এই পয়সা দিয়ে আর দিন রাত শুধু খালি তারই খাই এই মরে ঝাঁটা মারি পুরো কপালে। হ্যাঁ ও আর থেকে এই যে দড়ি দিয়ে আজকে নিজের জানটা শেষ করে দিব না। তুমি মরে গেলে আমি কারে নিয়ে থাকবো বলো? আরে কি মধুর কথা নিয়ে আইছে। তোর গহনা আমি করুম না। করবি না? না, তোর গহনা আমি করুম না। এই মানে যদি আমার না করোস তাহলে আমিও কিন্তু ওই বিষ খেয়ে মরে যাবো, বুঝছো? এই হুন তুই মইরা গেলে তা আমার কি? আজই কিন্তু ঠিকই বিষ খায় মরে যাবো, বুঝছো? এই হুন এ নাই এ নাই তার আগে তুই আমারে মরবার দে না। কে খবরদার তোরে সারা দেখ, আমি জীবনে আর কোনদিন কান ধরছি, এই জন্য ঠ্যাং ধরছি। আবার কোন ঠ্যাং ধরলি? তোরে ছাড়া আমি কি বাঁচবার পারি? তাই এই দুনিয়ায় তুই ছাড়া আর আমার কেরা আছে রে? শুন, আমি আর কারো কথাই শুনুম না। আমি মরবো মরবো 100 বার মরবো। আমি তো ভাই ধরছি, খবরদার তুই আজকে মরিস না। আজকে তুই আমার এই কলজার দিকে চাইয়া এবার তুই মরার কথাটা বাদ দে।
যদি আমি কার লয়ে বাচ্চা এই বুড়ো এই শোন আমারে নিয়ে পয়সা থাকবি কয় গিরি আমি তো তাই যাই ওই শুনি, ওই ফারাক কর, ফারাক ফারাক। এই এই তোর নিয়ে থাকছে ওই কি কই? আমি কি মইরা গেছি ঠিকই কইছাস এ নাই